আরএসএস তো একটি অ্যাপলিটিক্যাল সংগঠন। অবশ্যই। আরএসএস বলে আমরা কোনো পলিটিক্যাল ব্যাপারে ইন্টারফেয়ার করি না বা কোনো ইনভলভমেন্ট আমাদের নেই। কেউ সংঘ করার পর কেউ ইচ্ছা করলে কংগ্রেস করতে পারে, তৃণমূল করতে পারে, বিজেপি করতে পারে বা যে কোনো দল করতে পারে। আপনি সংঘ করার পর বিজেপিতে কেন? একমাত্র ভারতীয় জনতা পার্টি জায়গা দেয়, বাকিরা আরএসএস করে জানলে তাকে জায়গা তো দেবেই না, ও তাকে শত্রু ঘোষণা করে দেয়। বিজেপি কি আরএসএস এর পলিটিক্যাল উইং? না, বিজেপি একটা পলিটিক্যাল পার্টি। আপনি 2 টার্মের জেলা বিজেপির সভাপতি ছিলেন। আপনার সময়ে জেলা বিজেপি আর বর্তমান জেলা বিজেপির পার্থক্য কি চোখে পড়ে? আমার সময় বিজেপি যে শক্তি ছিল সেটা এখন অনেক বেড়েছে। আচ্ছা কল্যাণবাবু, পুরনো বিজেপি কর্মীরা কি ব্যাকফুটে? আমরা দেখতে পাচ্ছি তৃণমূল থেকে, সিপিএম থেকে বা বিভিন্ন দল থেকে আপনার দলে এসে এমএলএ এমপি হয়ে যাচ্ছে, এমনকি বিরোধী দলনেতা হয়ে যাচ্ছে। তাহলে বিজেপিতে কি নেতা কম পড়ে আছে? বিজেপি একমাত্র দল যে দলে কোনোদিন লিডার কম পড়ে না। আমি পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে বলছি। পশ্চিমবাংলায় বঙ্গেও তাই। তা আমাদের বাড়িতে ধরুন যখন কোনো অতিথি আসে, ভালো মাছটা কাকে দেন? অতিথিকেই দেন। এরা তো আমাদের দলের অতিথি, তো ভালোটা তো আমরা ওদেরকেই আগে দেবো ওয়েলকাম করার জন্য। কল্যাণবাবু, অতিথি যখন আসে তখন তাকে বেস্ট খাবার বা বেস্ট ফেসিলিটি দেওয়া হয়, কারণ সে 5 দিন পরে চলে যাবে। তাহলে আপনি কি বলছেন, এই যারা এসেছে তারা কি সব চলে যাবে আবার? অতিথি তারা। এসআর কিন্তু হয়ে গেল, রোহিঙ্গা কত বেরোলো? সেটা তখনই বোঝা যাবে যখন পুরো চিত্রটা পরিষ্কার হবে এসআইআর। হুমায়ুন কবির বাবরি মসজিদে শিলান্যাস করলো এবং রাজনৈতিক দল ঘোষণা করলো। এর ফলে কি বিজেপির সুবিধা হলো না কল্যাণবাবু? আমরা দেখছি মতুয়া ঘরে সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুরের মধ্যে গণ্ডগোল চলছে। এই সমস্যা আপনারা মেটাতে পারছেন না কেন? এরপর কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে কিভাবে যাবেন আপনার মানুষের কাছে ভোট চাইতে? আপনাদের বিধায়ক তো চলে গেছে তৃণমূলে, আপনারা তো বিধায়ককে ধরে রাখতে পারেননি। আমাদের বিধায়ক যায়নি, এই দায় সম্পূর্ণভাবে মুকুল রায়ের নিজের। নদিয়া উত্তরে কতগুলো সিট আশা করেন আপনারা এখন? কারণ আমরা তো চেষ্টা করব যাতে নদিয়া উত্তর থেকেও ভালো সংখ্যক বিধায়ক আমরা পাঠাতে পারি। এই পশ্চিমবঙ্গকে আমরা আগে দেখিনি, যেখানে ধর্ম নিয়ে রাজনীতি হয়, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ধর্ম নিয়েই রাজনীতি হচ্ছে। দেখুন, ধর্ম নিয়ে রাজনীতি করার সোল সেলিং এজেন্ট তো আমরা, বিরোধীরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে। এই অনুষ্ঠানটি নিবেদন করছে dgbazaar.in। নমস্কার, আপনারা দেখছেন ডিজি বাংলা। ডিজি বাংলার বিশেষ অনুষ্ঠান টক বাংলা। টক বাংলাতে আজকে আমরা পেয়ে গেছি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি এবং জেলার প্রবীণ নেতা কল্যাণ নন্দীকে। কল্যাণবাবুকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার। কল্যাণবাবু, আমাদের একটা কমন প্রশ্ন থাকে প্রথম কেউ আসলে স্টুডিওতে, যে আপনি রাজনীতিতে কিভাবে এসেছিলেন এবং আপনার পলিটিক্যাল গুরু কে ছিল? আমি রাজনীতিতে এসেছি, সংঘের স্বয়ংসেবক ছিলাম, সেখান থেকে বিশ্ব হিন্দু পরিষদে কাজ করতাম, বিজেপির হয়ে নির্বাচনে সময় কাজ করতাম, করতে 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 বিজেপির রাজনীতিতেই ধীরে ধীরে যুক্ত হয়ে গেছি, তারপর থেকে বিজেপি করছি। হ্যাঁ, আর পলিটিক্যাল গুরু কে ছিল আপনার? আমাদের পলিটিক্যাল গুরু ভাগুয়া ঝান্ডা আমাদের আদর্শ। ওই রকম ইন্ডিভিজুয়াল কোনো গুরু আমার ছিল না, সংঘের আদর্শই আমাদের গুরু। দেখুন, আরএসএস তো একটি অ্যাপলিটিক্যাল সংগঠন। অবশ্যই। আরএসএস বলে আমরা কোনো পলিটিক্যাল ব্যাপারে ইন্টারফেয়ার করি না বা কোনো ইনভলভমেন্ট আমাদের নেই। কেউ সংঘ করার পর কোন দল করবে একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। কেউ ইচ্ছা করলে কংগ্রেস করতে পারে, তৃণমূল করতে পারে, বিজেপি করতে পারে বা যে কোনো দল করতে পারে। আপনি সংঘ করার পর বিজেপিতে কেন? বিজেপিতে এই কারণেই যে সংঘের স্বয়ংসেবকরা যে আদর্শ সংঘ থেকে পায় বা যে আদর্শ উদ্বুদ্ধ হয়ে রাজনীতিতে আসে, সেই আদর্শগত কার্যকর্তাদের একমাত্র ভারতীয় জনতা পার্টি জায়গা দেয়,
বাকিরা আরএসএস করে জানলে তাকে জায়গা তো দেবেই না, ও তাকে শত্রু ঘোষণা করে দেয়। তা কেউ যদি জায়গা না দেয়, সঙ্গ দিতে রাজি আছে তার আদর্শের কর্মীদের সব দলকে, কিন্তু কোনো দল যদি না নেয়, একটা দল যদি নেয়, তো অটোমেটিক সেই দলই সবাইকে পাবে। এইভাবেই বিজেপি পায়, কারণ বাকিরা তো কেউ নেয় না। বিজেপি কি আরএসএসের পলিটিক্যাল উইং? না, বিজেপি একটা পলিটিক্যাল পার্টি। বিজেপির যারা কার্যকর্তা তারা সংঘের আদর্শ উদ্বুদ্ধ হয়ে, কেউ বিজেপির আদর্শের সঙ্গে সংঘের আদর্শের মিল পায় করে। তার মানে এটা নয় যে সংঘের সবাই এসে বিজেপি করে আর বিজেপিতে সংঘ ছাড়া আর কেউ নেই। বিজেপির দরজা সবার জন্য খোলা। আমাদের দলের অনেক নেতা আছেন। আমাদের বর্তমান লিডার অফ বিধানসভার যিনি লিডার, তিনিই তো অন্য দল করতেন, সেখান থেকে এসছেন। এবং এরকম তো আরও বহু নাম আছে, সর্বভারতীয় স্তরেও আছে। আপনি 2 টার্মের জেলা বিজেপির সভাপতি ছিলেন। আপনার সময়ে জেলা বিজেপি আর বর্তমান জেলা বিজেপির পার্থক্য কী চোখে পড়ে? আমার সময় বিজেপির যে শক্তি ছিল, আমার সময় বিজেপির যে সমর্থক বেস ছিল, সেটা এখন অনেক বেড়েছে। আমরা চাইলেও সব জায়গায় গিয়ে বিজেপির লোক খুঁজেই পেতাম না যে কাউকে বিজেপির দায়িত্ব দেব। কিন্তু আজকে এটা হয়েছে যে নদীয়া জেলার যে কোনো প্রান্তে, যে কোনো বুথে আমি যদি মনে করি বিজেপির একজন কর্মীকে কোনো দায়িত্ব দেব, আমরা খুঁজে পাই। সেই জন্য আমাদের সংগঠনের বেসটা অনেক বেড়েছে, সমর্থক বেসটা বেড়েছে, আমাদের অনেক বেশি কার্যকর্তা এখন কাজ করছে। সেটা আমার সময় এত কার্যকর্তা ছিল না বলেই গোটা ভৌগোলিক নদীয়া জেলাটা আমাদের একটাই সাংগঠনিক জেলা ছিল। আজকে কাজটা বেড়েছে বলেই তো সেই জেলাটাকে ভেঙে 2টো নদীয়া উত্তর, নদীয়া দক্ষিণ করতে হয়েছে। বা তার পরেও বনগাঁ লোকসভার মধ্যে আমাদের 2টো অ্যাসেম্বলি, যেটা ভৌগোলিকভাবে আমাদের নদীয়া জেলার মধ্যে, কিন্তু সেটা সাংগঠনিকভাবে চলে গেছে বনগাঁয়। এদিকে মুর্শিদাবাদের সঙ্গে থাকার কারণে করিমপুর, যেটা কিনা আমার সময় আমার জেলার মধ্যে ছিল, সেটাও আজকে আমার জেলায় নেই। এই যে জায়গা ছোট করতে হচ্ছে, সেটা এই কারণে যে কাজটা বাড়ছে। আচ্ছা কল্যাণবাবু, পুরনো বিজেপি কর্মীরা কি ব্যাকফুটে? কেন ব্যাকফুটে যাবে কেন? তারাই তো দলের মেরুদণ্ড, ব্যাকবোন। ব্যাকফুটে যাওয়ার তো প্রশ্ন নেই। যদি পুরনোরা ব্যাকফুটে যেত, আপনি আমায় ডাকলেন কেন? আমি তো পুরনো। আমরা দেখতে পাচ্ছি তৃণমূল থেকে, সিপিএম থেকে বা বিভিন্ন দল থেকে আপনার দলে এসে এমএলএ, এমপি হয়ে যাচ্ছে, এমনকি বিরোধী দলের নেতা হয়ে যাচ্ছে। তাহলে বিজেপিতে কি নেতা কম পড়ে আছে? বিজেপি একমাত্র দল যে দলে কোনোদিন লিডার কম পড়ে না। আর সেটা যে কম পড়ে না তার খুব সাম্প্রতিক উদাহরণ আমাদের সর্বভারতীয় সভাপতি হয়েছেন মাত্র 45 বছর বয়স্ক একজন ইয়াং লিডার, যিনি হিসাবে আমাদের কয়েক বছর আগে যুব মোর্চার নেতা ছিলেন। তাহলে লিডার কম পড়ার লক্ষণ এটা, না প্রচুর তলায় লিডার থাকার উদাহরণ? আমি পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে বলছি। বঙ্গেও তাই। আমাদের যে জেলা সভাপতি অর্জুন বিশ্বাস, তার যা বয়স, সেই বয়সের লেভেলে সিপিএমের কি জেলার নেতারা আছে? সব প্রবীণ। উজ্জ্বল বিশ্বাস আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগেও জেলার প্রেসিডেন্ট, জেলার নেতা। আজও সেই উজ্জ্বল বিশ্বাস জেলার নেতা। নতুন নেতা কই? কিন্তু আমাদের নেতা অনবরত পাল্টে যায়, কারণ আমাদের সাংগঠনিক নিয়মেই 3 বছরের বেশি কেউ থাকে না, এবং 3 বছরের 2টো টার্মের বেশি কেউ থাকতেই পারবে না। আমি যেমন 2টো টার্ম থেকেছি, আমি আর কোনোদিন প্রেসিডেন্ট হব না। তো সিরিজ অফ লিডার্স তলা থেকে আসার ফ্লো আছে বলে তো আমাদের এই নিয়ম। আমাদের যদি ফ্লো না থাকতো, তাহলে তো আমরা করতাম যে একজন আজন্ম প্রেসিডেন্ট থাকবে, তা তো নেই। তো সেটাই তো প্রমাণ করে যে আমাদের লিডারের ফ্লো কখনোই কম ছিল না, আজও নেই। আরেকটা কথা, আপনার প্রশ্নের আরেকটা উত্তর আমি দিইনি। সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে তৃণমূল থেকে আসছে বা অন্য দল থেকে আসছে। আমাদের জেলাতেই সিপিএমের মন্ত্রী ছিলেন, তিনি এখন আমাদের দলের এমএলএ। তো দেখুন, আমরা তো হিন্দুত্বের কথা বলি, আদর্শগতভাবে আমরা হিন্দুত্বের আদর্শে বিশ্বাসী।
তা আমাদের বাড়িতে ধরুন, আপনার বাড়িতেই হোক বা আমার বাড়িতেই হোক, যখন কোনো অতিথি আসে, আপনার মা বা বাড়ির যিনি গৃহিণী তিনি কিন্তু ভালো মাছটা কাকে দেন? অতিথিকেই দেন। তো এরা তো আমাদের দলের অতিথি, তো ভালোটা তো আমরা ওদেরকেই আগে দেব ওয়েলকাম করার জন্য। তার মানে কি এটা যে আমাদের ভাগ থেকে দেওয়া হলো? তা তো নয়। আমাদের পরপর তো নতুন সভাপতি হয়েছে, কিন্তু এখনকার আমাদের যিনি সভাপতি সমীপ ভট্টাচার্য, তিনি কি নতুন? কল্যাণবাবু, অতিথি যখন আসে তখন তাকে বেস্ট খাবার বা বেস্ট ফেসিলিটি দেওয়া হয়, কারণ সে 5 দিন পরে চলে যাবে। তাহলে আপনি কি বলছেন, এই যারা এসেছে তারা কি সব চলে যাবে আবার? অতিথি তারা? দেখুন, যখন আমরা দরজাটা খুলে রাখি কেউ আসবে, তখন তো আমরা জানতে পারি না যে সে সাময়িক ক্ষণিকের অতিথি কিনা। যদি ক্ষণিকের অতিথি হয় চলে যাবে, যদি সে ভালোবেসে এই পরিবারের সদস্য হওয়ার জন্য আসে তাহলে সে থেকে যাবে। অনেকেই আছে যারা এসছে থেকে গেছে, এমন অনেক হয়েছে যে কোনো একজন বড় নেতার সঙ্গে এসছে। আমি নাম করে বলছি, মুকুল রায় তার সাথে যখন আমাদের দলে এসছেন, মুকুলদার সাথে অনেকে এসছেন আমাদের দলে, কিন্তু মুকুল রায় যেদিন গেছেন উনি একাই গেছেন, ওনার সঙ্গে যারা এসেছিল তারা কিন্তু কেউ যায়নি। আর আমার জেলায় কৃষ্ণনগরের বিধায়ক হওয়ার পর উনি যখন আমাদের দল ছেড়েছেন, ওনার সঙ্গে একজনই মাত্র গিয়েছিল, আমার শোনাতেই সিপিএম থেকে আনা অরূপ দাস। উনি কিন্তু বিজেপির একটা অতি তুচ্ছ কর্মীকেও সঙ্গে নিয়ে যেতে পারেননি। এটাই বিজেপির জোর, যে মুকুলের ক্ষমতা হয়নি যাওয়ার দিন বিজেপির একটা একেবারে অতি নগণ্য একটা কর্মী বা নেতাকেও উনি সঙ্গে নিয়ে যেতে পারেননি। এটাই তো আমাদের গর্ব। আর সেই কারণেই তো আমরা যে কোনো সময় যাকে তাকে এনে আমরা বসিয়ে দিতে পারি, কারণ আমরা জানি আসবে, যদি আমাদের উপকারে লাগে, আমাদের আদর্শগত কাজকে বাড়িয়ে নিয়ে যাবে। যদি না থাকে চলে যায়, ও একাই যাবে, ওর সাথে আমাদের কেউ যাবে না। আমরা বেশ কিছুদিন আগে দেখেছি রাহুল গান্ধী ভোট চুরি নিয়ে অভিযোগ এনেছে এবং মিডিয়ার সামনে একটা প্রেজেন্টেশন দেখিয়েছে যে কিভাবে ভোট চুরি হয়। এই বিষয়ে আপনাদের বক্তব্য কী? দেখুন, এটা তো একেবারেই আমাদের সর্বভারতীয় নেতাদের উত্তর দেওয়ার বিষয়, আমার মতন কার্যকর্তার এটা বিষয় নয়। তবু আমি বিজেপির জাতীয় পরিষদের সদস্য হিসাবে এইটুকু আপনাকে আমি বলতে পারি যে রাহুল গান্ধীর মূল্যায়ন করার কোনো প্রয়োজনই নেই। কারণ ভোট তখনই চুরি হয় যখন বিজেপি জেতে, ইভিএম মেশিন তখনই খারাপ হয় যখন বিজেপি জেতে। উনি যখন তেলেঙ্গানায় জিতলেন ওখানে কোনো ভোট চুরি হয়নি। আজকে যদি পশ্চিমবাংলায় ভগবান না করুন, যার কোনো সম্ভাবনা কোনো দিকেই নেই, কংগ্রেস জিতে যায়, উনি একবারও বলবেন না এখানে এসআইআরে ভোট চুরি হয়েছে। কিন্তু যদি ধরুন 26 সালে, যেটা হওয়ার সম্ভাবনা 99% বিজেপির সরকার হবে, তখন উনি বলবেন, আর ওনার সাথে আমাদের দিদিও যোগ দেবেন বা পিসিও যোগ দেবেন, যে এখানে ব্যাপকভাবে ভোট চুরি হলো। ভোট চুরির যদি এত সলিড প্রমাণ ওনার কাছে থাকে, তাহলে উনি ভারতবর্ষের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন না কেন, বা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন না কেন? এসআইআর বিরুদ্ধে তো গিয়েছিলেন এসআইআর রোখার জন্য। এসআইআর কি রুখেছে? এসআইআরের যা প্রাথমিক খসড়া লিস্ট বেরিয়েছে তাতে 59 লক্ষ লোকের নাম নেই। এটা বিজেপি করেছে? ইলেকশন কমিশন কি বিজেপি? ওনারা চেষ্টা করছেন ইলেকশন কমিশনকে বিজেপি বানাতে, ওনারা চেষ্টা করছেন সুপ্রিম কোর্টকে বিজেপি বানাতে। তো ওনারা এরকম করতে করতে আমরা যেটা চাই যে সারা ভারতবর্ষে সবাই বিজেপি হোক, ওনারাই ওটা করে দেবেন। আমরা যাদের বিজেপি করতে পারবো, বাকিটা ওনারা বিজেপি করে দেবেন। কারণ আমরা তো সংবিধানের দ্বারা তৈরি প্রতিষ্ঠানকে বলতে পারি না যে এরা সব বিজেপি। ওরা যদি বলে দেন, আর পাবলিককে তো আমরাই বিজেপি বানানোর চেষ্টা করছি বিভিন্ন রাজ্যে আমাদের সংগঠনের মাধ্যমে। তো যাদের আমরা আইনগতভাবে কাঠামোগতভাবে বিজেপি বানাতে পারি তাদের আমরা বানাবো, আর ওনারা বাকি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ওনারাই বিজেপি বানিয়ে দেবেন। তো গোটা দেশটা বিজেপিময় হয়ে যাবে, আমাদের তো লোকসানের কিছু নেই। কল্যাণবাবু, এসআইআর কিন্তু হয়ে গেল, রোহিঙ্গা কত বেরোলো? সংখ্যাটা কত রোহিঙ্গার? দেখুন, এসআইআর তো কমপ্লিট হয়নি। এসআইআরের প্রথম ধাপটা হয়েছে, খসড়া ভোটার লিস্ট বেরিয়েছে। এবার খসড়া ভোটার লিস্টের পরে হিয়ারিং হবে। হিয়ারিং হওয়ার পর অনেকের নাম যোগ হবে, তারপরেও ধরুন আরও প্রসেস চলবে। ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরেও কেউ ইনক্লুড করতে পারবে নাম, সব রকম সুযোগই আছে। তো
কত রোহিঙ্গার নাম বাদ গেল সেটা তখনই বোঝা যাবে যখন পুরো চিত্রটা পরিষ্কার হবে এসআইআরের, তখন বেরোনো যাবে। তবে ইতিমধ্যে যেটুকু আমরা দেখছি আপনাদের মতন মিডিয়ার মাধ্যমে, যে কলকাতা শহরের বুকে নিউ টাউনের মতন জায়গায় সেখানে এক একটা গোটা পাড়া খালি হয়ে যাচ্ছে, এক একটা এলাকা খালি হয়ে যাচ্ছে, আবার সেটাকে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এসব পেছনে কী আছে এটা ইলেকশন কমিশন বলবে। তবে এটা আমরা জোর দিয়ে বলছি যে পশ্চিমবাংলার ভোটার তালিকা শুদ্ধ নয়, তাকে শুদ্ধ করার চেষ্টা চলছে। আর এটা তো হঠাৎ করে হচ্ছে না, সব রাজ্যেই হচ্ছে। যখন যেখানে প্রয়োজন, ইলেকশন কমিশন প্রয়োজন মনে করছেন, তারা এসআইআর করছেন। এটা তো একটা রানিং প্রসেস। ভোটার লিস্টের মধ্যে আমাদের একটা পাড়ার পুকুর যদি এঁদো হয়ে যায়, আমরা সেই পুকুরটা সংস্কার করি। তো ভোটার লিস্ট এত বড় একটা ব্যাপার, দেশের গণতন্ত্র যার উপর নির্ভর করে আছে, যার দ্বারা আমরা নির্বাচক মণ্ডলী নির্বাচন করছেন, তো নির্বাচক মণ্ডলীটা শুদ্ধ থাকতে হবে না? সেখানে কি ভারতের বাইরের কেউ এসে ভোট দিয়ে যাবে? সেটা তো কোনো দলেরই কাছে বৈধ হওয়া মানে কাম্য হওয়া উচিত না। হুমায়ুন কবির বাবরি মসজিদে শিলান্যাস করলো এবং রাজনৈতিক দল ঘোষণা করলো, এর ফলে কি বিজেপির সুবিধা হলো না কল্যাণবাবু? এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। এটা সম্পূর্ণ আমাদের রাজ্য সভাপতি এবং রাজ্যের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা বলবেন। আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না। এই পশ্চিমবঙ্গকে আমরা আগে দেখিনি, যেখানে ধর্ম নিয়ে রাজনীতি হয়, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ধর্ম নিয়েই রাজনীতি হচ্ছে। দেখুন, ধর্ম নিয়ে রাজনীতি করার সোল সেলিং এজেন্ট তো আমরা। বিরোধীরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করতেন যে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করছি, কিন্তু আমরা তো ধর্ম নিয়ে কোনো দিন রাজনীতি করিনি। আমাদের বিজেপির নিজস্ব ইডিওলজি আছে, তার আগে জনসংঘের ইডিওলজি ছিল, সেখান থেকেই কন্টিনিউয়াস চলছে একটা প্রসেস। আমরা আমাদের ইডিওলজিও বদলাইনি, আমরা আমাদের এজেন্ডাও বদলাই না। আমরা আমাদের নির্বাচন যে প্রতিশ্রুতি দিই সেগুলো পালন করার চেষ্টা করি। যেটা পালিত হয়ে যায় সেটা বাদ হয়, যেটা পালিত হয় না সেটা থেকে যায় পরের নির্বাচনে। এইভাবে চলছে। সেখানে যেটা আমাদের বিরুদ্ধে এটা বলা হতো কেন? যেহেতু আমরা রাম মন্দির তৈরির দাবিকে ইডিওলজিক্যালি আমরা সাপোর্ট দিয়েছি। আমাদের দল ভারতীয় জনতা পার্টি পালামপুর অধিবেশনে এটাকে মান্যতা দিয়েছিল যে আমরা এটার পক্ষে। তো সেই সময় যে স্লোগানটা আমাদের ছিল সংঘ পরিবারের টোটাল, শুধু একা বিজেপির নয়, যে হাম মন্দির ওহি বানায়েঙ্গে, তো আমরা তো মন্দির ওখানে বানিয়েছি, কিন্তু আমরা তো কোনো মুসলিমকে হত্যা করে ওখানে মন্দির বানাইনি। আর ভারতবর্ষের সংবিধানকে দুপায়ে ডলিয়েও আমরা ওখানে করিনি। ভারতের নিয়ম কানুন, সুপ্রিম কোর্ট সবাইকে মান্যতা দিয়েই তো আমরা মন্দির করেছি। আর এটা যে করা যায় কোনো রকম সংঘর্ষ না করেও, যে একটা আদর্শগত জিনিসকে এস্টাবলিশ করা যায়, সেটা তো অলরেডি এস্টাবলিশড। হুমায়ুন কবিরের মাথা ব্যথা আছে আপনার প্রশ্নেই এলো। কই? যেখানে রাম মন্দির তৈরি হয়েছে, যেখানে রাম মন্দিরের পাশাপাশি বাবরি মসজিদ তৈরির জন্য জমি দেওয়া হয়েছে, হুমায়ুন কবির সেইখানে গিয়ে কেন বাবরি মসজিদটা তৈরির জন্য সেইখানে ফান্ডিং করলেন না কেন? আজ পর্যন্ত সেখানে সেই জমিটা ঘেরা পর্যন্ত হয়নি, ফাঁকা পড়ে আছে, সরকারের বিনা পয়সায় দেওয়া জমি। তো বাবরি মসজিদ তৈরির কথা যে কত ফাঁপা বুলি, সেটা তো ওই জমিটা পড়ে থাকা, ফৈজাবাদের জমিটা পড়ে থাকা থেকেই বোঝা যাচ্ছে। এটা সম্পূর্ণ রাজনীতি। আমরা যদি রাজনীতি করতাম তাহলে তো আমরা ওখানে মন্দির বানাতাম না। মন্দিরের পক্ষে রায় হওয়া মাত্রই তাহলে বিজেপি ওখান থেকে উঠে চলে যেত। তা তো হয়নি। যারা দাবি তুলেছে তারা মন্দির করেছে, এবং মন্দির করার জন্য ভারতবর্ষের কোনো শিল্পপতির কাছ থেকে টাকা ভিক্ষা করা হয়নি, কোনো সরকারি টাকায় ওই মন্দিরটা হয়নি। সম্পূর্ণ আমাদের আন্দোলনের ফসল। আমরা বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে যখন এই রাম মন্দির আন্দোলন হয়, আমরা বাড়ি বাড়ি গিয়ে কুপন বিক্রি করে টাকা তুলেছি। সেই টাকা আজকে সুদে আসলে এত টাকা হয়েছে যে সেই টাকাটাও বড় মন্দির তৈরির পেছনে খরচা আমরা করতে পারিনি, এখনও টাকা পড়ে আছে। কোনো কাজের পেছনে যদি মন থাকে, আদর্শ থাকে, তাহলে সেই কাজের হয়। কিন্তু বাবরি মসজিদ অ্যাকশন কমিটি কোথায় গেল? যারা কিনা বাবরি মসজিদ বানাবে তারা কোথায় গেল? তাদের তো সরকার জমি দিয়েছে সুপ্রিম কোর্টের রায়ে, এবং বিজেপির সরকার থাকা সত্ত্বেও তো সেখানে জমি অ্যালটমেন্ট করতে একটু দেরি করেনি। একই সাথে মন্দির তার জমি পেয়েছে, মন্দির বানিয়ে ফেলেছে, মসজিদের জমি ফাঁকা পড়ে আছে। কারণ মসজিদ তৈরির লোকরা কোথায়?
আর ওনার যদি এত ইচ্ছা থাকে তো উনি গিয়ে সেখানেই তো টাকা দিয়ে বলতে পারতেন যে আমি আজকে যে কোটি কোটি টাকার গল্প করছেন আমরা দেখছি মিডিয়ায়, তো সেই টাকাটা তো ওখানে দিয়ে ওখানেই মসজিদটা করতে পারতেন। আসলে এখানে মসজিদ তৈরিটা অন্য কিছু না, এগুলো উস্কানি। আমরা কাউকে উস্কানি দেওয়ার জন্য রাম মন্দিরের দাবিকে আন্দোলন করিনি, কারণ আমরা মনে করি যে ভারতবর্ষে রাম মন্দির হওয়া দরকার, রামের জন্মস্থানে, কৃষ্ণ জন্মভূমি হওয়া দরকার কৃষ্ণের জন্মস্থানে, এবং আমাদের বেনারসে খানিকটা হয়েছে, বাকিটা হবে। কিন্তু আমরা তো আইন মেনে করব, আমরা তো আইনকে দুপায়ে দলিয়ে আমরা তো করবো না, আমাদের সময় লাগবে, ইট উইল টেক টাইম। আমরা দেখছি মতুয়া ঘরে সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুরের মধ্যে গণ্ডগোল চলছে। এই সমস্যা আপনারা মেটাতে পারছেন না কেন? না, আমার এরকম কিছু জানা নেই। একটা দলের মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে, সেটা ঠাকুর পরিবার কেন, আমার সাথে আপনার থাকতে পারে, আমার সাথে আমার পরিবারের লোকের থাকতে পারে। সেরকম বড় দল মানে একটা পরিবার, আর আমরা তো বিজেপি পরিবারের বাইরেও একটা সংঘ পরিবারের আমরা সদস্য, আমাদের পরিবারটা অনেক বড়, সেখানে ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে। কিন্তু কারোর সাথে কারোর ডিফারেন্স অফ ওপিনিয়ন মানে মতান্তর মনান্তর নয়, মতান্তর আর মনান্তরের তো তফাৎ থাকবেই। এরকম কোনো বিরোধের কথা আমার জানা নেই। আমরা আপনাকে 2021 সালে দেখেছি চাপড়া বিধানসভা নির্বাচনে, যেখানে অলমোস্ট 75% সংখ্যালঘু ভোট, মাত্র 25% হিন্দু ভোট। আপনি যে আইডিওলজি নিয়ে মানুষের কাছে যাবেন, সেই সংখ্যার মানুষ কিন্তু মাত্র 25%। এটা আমাদের কাছে খুব ইন্টারেস্টিং যে আপনি সমস্ত কিছু জানার পরও চাপড়াতে ভোটে দাঁড়িয়েছিলেন। এটার ব্যাখ্যা কী ছিল আপনার কাছে সেদিনকে? চাপড়াতে তো আমি ভোটে দাঁড়াইনি, পার্টি আমাকে দাঁড় করিয়েছে। তো পার্টির আমি একজন বরিষ্ঠ কার্যকর্তা। 21 সালে পার্টি মনে করেছে পার্টি সবথেকে যে খারাপ পিচ, চাপড়া হচ্ছে আমাদের নদিয়ার সবথেকে খারাপ পিচ, তো সেখানে ব্যাটিং করতে যাকে পাঠাবে সে তো অবশ্যই দলের সবথেকে কুশলী ব্যাটসম্যান হবে। তা আমি মনে করি পার্টি আমাকে সবথেকে কুশলী ব্যাটসম্যান ভেবেছে, আমাকে সচিন তেন্ডুলকার ভেবেছে, তাই আমাকে ওই রকম একটা ঘূর্ণি পিচে খেলতে পাঠিয়েছিল। এবং আমি আমার খেলাটা ওই পিচে যে সর্বোচ্চ খেলা সম্ভব আমি সেটাই চেষ্টা করেছি। ভোটের ফল সেটা প্রমাণ দেয়। নর্মালি দেখবেন যে লোকসভা ভোটে বিজেপি এক একটা অ্যাসেম্বলি সেগমেন্টে যে ভোট পায় অ্যাসেম্বলি ইলেকশনে, তার থেকে 12,000, 15,000, কোথাও 20,000, 30,000 ভোট নেমে যায়। কিন্তু খেয়াল করে দেখবেন যে আমি অ্যাসেম্বলি সেগমেন্ট চাপড়ায় 2021 যে ভোটটা পেয়েছি, সেটা কিন্তু আমরা সাম্প্রতিক যে লোকসভা নির্বাচন 2024 লড়েছি, যখন ভোটার লিস্টে ভোটার বেড়েছে, স্বাভাবিকভাবে আমি যে 58,000 প্লাস ভোট পেয়েছিলাম সেটা অন্তত 60-61 হওয়া দরকার ছিল, কিন্তু আমরা 56,000 ভোট পেয়েছি। এবং সেই ভোটটা কিন্তু আমাদের প্রার্থী যে পেয়েছেন সে নর্মাল আমরা যেভাবে পাই সেভাবে পেয়েছি। কিন্তু তার মানে পার্টি আমার উপর যে আস্থাটা রেখে আমাকে ওখানে পাঠিয়েছিল, আমি আস্থাটার মর্যাদা পার্টিকে দিতে পেরেছি। সবসময় যে আমাকে পার্টি সেফ সিট খেলতে পাঠাবে এমন তো কোনো মানে নেই। সেফ সিট যাকে দিয়েছিল পার্টি, সব থেকে এই জেলার সেরা সিটটা যাকে দেওয়া হয়েছিল, তিনি কি করেছেন সেটা আপনাদের সামনেই আছেন। এবং আইনে এই প্রথম একজনের বিধায়ক পদও গেছে। একে বলতে পারেন পাপের ফল, পাপের প্রায়শ্চিত্ত। কৃষ্ণগড়ের মানুষের সঙ্গে দগাবাজি, প্রতারণা করার ফল। এরপর কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে কিভাবে যাবেন আপনার মানুষের কাছে ভোট চাইতে? আপনাদের বিধায়ক তো চলে গেছে তৃণমূলে, আপনারা তো বিধায়ককে ধরে রাখতে পারেননি। আমাদের বিধায়ক যায়নি। আমাদের বিধায়ক আমাদের দলে থেকে যদি কিছু না করতেন তাহলে তার দায় আমাদের উপর বর্তাত। এই দায় সম্পূর্ণভাবে মুকুল রায়ের নিজের, তার লোভ লালসা, এটাই তার কারণ। আরও ডিটেল কী কারণ সেটা মুকুলবাবু বলতে পারবে। আজ উনি যে দলে গেছেন ফিরে, সেই দলের নেতারা বলতে পারবেন। আমাদের কেন্দ্রীয় নেতারা এত সব থেকে সেরা সিটটা, যে সিটটা যে কেউ দাঁড়ালেই জিতত,
সেই সিটটা যখন তাকে দিয়েছেন, সুতরাং আমাদের পার্টির দিক থেকে তো মুকুল রায় তো আমাদের পার্টির দিকে আঙুল দেখাতে পারবেন না। আর আমি সদ্য তখন প্রাক্তন জেলা সভাপতি এবং আমার বাড়ি কৃষ্ণনগরে, আমি এই কেন্দ্রের ভোটার, স্বাভাবিকভাবে আমি তো সব থেকে খারাপ জায়গাটা লড়তে গিয়েছি, ওনাকে তো ভালো জায়গাটা দিয়েছিলাম, কিন্তু উনি তো কৃষ্ণনগরের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা উনি করেছেন, আমরা করিনি। আর আমাদের ওপরে যে কৃষ্ণনগরের মানুষের কোনো ক্ষোভ ক্রোধ নেই বিজেপির কর্মীদের উপর বা বিজেপি দলের উপর, সে তো লাস্ট লোকসভা নির্বাচনে অমৃতা রায়, মুকুল রায় যে ভোটে জিতেন তার থেকে অনেক বেশি ভোটে কৃষ্ণনগরের মানুষ অমৃতা রায়কে এগিয়ে দিয়েছে। এটাকে প্রমাণ হচ্ছে মানুষ আমাদের সাথেই আছে। ভোটার তো জোর করে কারোর সঙ্গে নেওয়া যায় না, আর সেটা যেমন মানে গণতন্ত্রের পদ্ধতিও নয়। মানুষ যাকে চাইবেন হবে, তো মানুষ কি চাইছেন সে তো মানুষ প্রমাণ দিচ্ছেন। কৃষ্ণনগরের মানুষ লোকসভায় আমাদের ভোট দেন, বিধানসভাতে আমাদের ভোট দেন, কিন্তু পৌরসভায় তো আমাদের ভোট দেন না। তা বলে কি আমরা পৌরসভায় গিয়ে কৃষ্ণনগরের মানুষের সঙ্গে বিক্ষোভ দেখাতে যাব? তারা যেদিন মনে করবেন সেদিন আমরা পৌরসভাতেও জিতব। নদিয়া উত্তরে কতগুলো সিট আশা করেন আপনারা এখন? দেখুন, নদিয়া উত্তর এমন একটা জেলা এবং তার বিধানসভা ক্ষেত্রগুলোর যে ডেমোগ্রাফি, সেটার দিকে যদি আপনি নজর দেন, যেমন আপনি এক্ষুনি বললেন চাপড়ায় 75% সংখ্যালঘু, স্বাভাবিক এই সিটটা আমাদের জন্য কঠিন। কালীগঞ্জ সিটটা আমাদের জন্য কঠিন, পলাশীপাড়া সিটটা আমাদের জন্য কঠিন। তো তেমনি কৃষ্ণনগর আমাদের জন্য ভালো, কৃষ্ণনগর দক্ষিণ আমাদের জন্য ভালো, তেহট্ট আমাদের জন্য ভালো। আমরা চেষ্টা করলেই এগুলো জিততে পারি। নাকাশিপাড়া 50-50, এটাও আমরা চেষ্টা করলে জিততে পারি। আমরা তো জিতবার চেষ্টা করছি, তার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। পার্টির যা যা করণীয় সেটা করছে। পার্টির সেন্ট্রালের নেতারা, এখানে যিনি দায়িত্বে আছেন পশ্চিমবাংলার, তিনি সর্বরকমভাবে আমাদের গাইড করছেন পার্টিকে। আমরাও আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আমাদের জেলা কমিটি, জেলা প্রেসিডেন্ট একজনের উপর নির্ভরশীল তো দল আমাদের নয়। আমাদের পরপর সাংগঠনিক ধাপ আছে, জেলা আছে, মণ্ডল আছে, শক্তি কেন্দ্র আছে, বুথ আছে, সবাই আমরা লেগেছি। আমরাও আমাদের মতন জান লড়াবো, কারণ আমরা তো চেষ্টা করব যাতে নদিয়া উত্তর থেকেও ভালো সংখ্যক বিধায়ক আমরা পাঠাতে পারি। একদম শেষ প্রশ্ন বললাম বাবু, আবার কি চাপড়ার ওই কঠিন পিচে আপনাকে দেখা যাবে ব্যাটিং করতে? পার্টি যেখানে পাঠাবে সেখানে যাব। পার্টি যদি কোথাও না পাঠিয়ে বলে বাকি সবার জন্য খাটতে, তাহলে সেটাই খাটবো। পার্টি যদি বলে কিছুই করতে হবে না, বাড়িতে গিয়ে বসে থাকতে, তাই বসে থাকবো। পার্টি যেটা বলবে সেটাই করব। আমরা পার্টির বাইরে নই, পার্টি ছাড়া অন্য দল জীবনে করিনি। এই আদর্শের সঙ্গেই আছি, হিন্দুত্বের আদর্শের সঙ্গেই সারা জীবন আছি, আর এই আদর্শের সঙ্গে থেকেই প্রাণটাও যাবে। সুতরাং অন্য কোনো কিছুর প্রশ্ন নেই। আর আমাদের দলের কে দাঁড়াবে কে না দাঁড়াবে এগুলো কোনোটাই আমরা নিজেরাও স্থির করি না, আমাদের জেলাও স্থির করেন, সবই আমাদের কেন্দ্রীয় নেতারা ঠিক করেন। কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ড থেকে আমাদের প্রার্থী তালিকা অনুমোদন হয়। আমাদের যাকে প্রার্থী করবে আমরা তার হয়েই লড়ব। আমি কল্যাণ চৌবের হয়ে খেটেছি, আমি গত লোকসভাতে অমৃতা রায়ের হয়ে সাধ্যমতো পরিশ্রম করেছি। যদি এখানে যাকে কৃষ্ণনগরে প্রার্থী করবে, নদিয়া জেলার সব কেন্দ্রে যারা প্রার্থী হবে, পার্টি যদি আমাকে বলে আমি প্রাক্তন সভাপতি হিসাবে সেই প্রার্থীদের হয়ে প্রচার করতে, আমি তাই করব। পার্টি আমাকে এমএলএ বানালো কি বানালো না, টিকিট দিল কি দিল না, সেটার উপরে আমার পার্টি করা নির্ভর করে না। এমএলএ এমপি ছাড়াও পার্টি অনেক কাজ আমাকে দিয়ে করাতে পারে। আমরা তো পার্টির কাজের সাথেই আছি, পার্টির বাইরে তো নেই। আমরা তো টিকিট না পেয়ে অন্য দলে যোগ দিতে যাইনি, আর কোনোদিন যাবও না। সুতরাং ওই সব নিয়ে ভাবিও না, এটা একেবারেই আমাদের নেতৃত্বের ভাবনা। যাকে ভাববে, আমাকে ভাবলে আমি লড়বো। আমাকে যদি ফের চাপড়াতেই লড়তে পাঠায় তাই যাব, অসুবিধা কিছু নেই। নিশ্চিত হার জেনেই যাব, দেখবো কতটা পারফর্ম করছি, গতবারের থেকে পারফরমেন্স বেটার করতে পারছি কিনা, এটাই দেখব। সেটা না করতে পারলে তখন আমার অবশ্যই খেলোয়াড় হিসাবে, রাজনীতির খেলোয়াড় হিসাবে আমার দক্ষতার উপর প্রশ্নচিহ্ন পড়বে। কারণ আমি গতবার খুব অল্প সময় পেয়েছিলাম, আমার প্রার্থী হওয়ার কোনো কথাই ছিল না, মানে আমার কোনো মানসিক প্রিপারেশন ছিল না। একেবারে শেষ সময় আমাকে পার্টি জানায় যে আমাকে লড়তে হবে। একবার লড়েছি বিধানসভা সাংগঠনিক জেলা প্রধান হিসাবে,
সব বিধানসভাই আমার পরিচিত। আর যেহেতু ওখানে আমি ভোট লড়েছি, ওরা আরও বেশি পরিচিত। সুতরাং এবার যদি আবার লড়তে পাঠায়, লড়ব। হারলাম না জিতলাম ওই জন্য ভাবি না। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে শুরু করব র্যাপিড ফায়ার। কোন মেলা বেশি পছন্দ কর, গঙ্গাসাগর মেলা নাকি কুম্ভ মেলা? গঙ্গাসাগর। ঘুরতে কোথায় পছন্দ করেন, উত্তর ভারত নাকি দক্ষিণ ভারত? দক্ষিণ ভারত। কাশ্মীর নাকি কন্যাকুমারী? দুটোই। কোথায় থাকতে পছন্দ করেন, শহর নাকি গ্রাম? আমি শহরের ছেলে, স্বাভাবিকভাবে শহরের দিকেই নজর থাকবে, গ্রামে তো থাকিনি। কিন্তু সংগঠনের কাজে গ্রামেও ঘুরে বেরিয়েছি, সুতরাং গ্রামও প্রিয়। গঙ্গা নাকি গোদাবরী? গঙ্গা। এতক্ষণ আপনারা দেখলেন কল্যাণ নন্দীর সাথে আমাদের বিশেষ অনুষ্ঠান টক বাংলা। আগামী দিনে আসবে অন্য কোনো ব্যক্তিত্ব বা অন্য কোনো নেতৃত্ব। আপনারা থাকুন ডিজি বাংলা। নমস্কার।